পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো ১২০ মিটার লম্বা পাইল। শক্তি বাড়াবে গ্রাউটিং প্রযুক্তি। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সারা দেশে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের মানববন্ধন ও সমাবেশ। যে কোনো নৈরাজ্য রুখে দেওয়ার প্রত্যয়। উত্তরের জনপদে শীতের দাপট, রাজধানীতেও সূর্যের দেখা মেলা ভার। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় ভোলার জেলে পল্লীতে দুর্দিন। ঋণের বোঝায় দেশে হারা, নতুন পেশার সন্ধানে শহরমুখী অনেকে। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই পদ্মা সেতু প্রসঙ্গ। শুধু সেতুর সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্য নয়, পদ্মা সেতুর পিলারগুলো তৈরিতেও বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি ১২০ মিটার দৈর্ঘ্যের পাইল। প্রতিটি পিলারে এমন ৬টি করে পাইল ব্যবহার করার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেতুর গঠন। নকশা জটিলতায় থাকা পিলারগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গ্রাউটিং প্রযুক্তি। বিস্তারিত জানবো এহসান জুয়েলের রিপোর্টে। নদীতে দৃশ্যমান সবগুলো স্প্যান, বিশাল আকৃতির বড় বড় পিলারের উপর বসানো আছে স্প্যানগুলো। এখন পর্যন্ত দেশের মেগা প্রকল্পগুলোতে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির এই পিলারগুলো জানান দিচ্ছে কতটা শক্তিশালী ও মজবুত স্বপ্নের এই সেতু। প্রতিটি পিলারে নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে ১২০ মিটার দৈর্ঘ্যের ৬টি করে পাইল। এই পাইলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটির তলদেশে খুঁটিগুলো মাকড়সা জালের মতো একটি কাঠামো তৈরি করে থাকে। মহাপ্রান্তে নদীর তলদেশের কিছু অংশে শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পিলার বসানো নিয়ে দেখা দেয় জটিলতা। সেক্ষেত্রে পাইলের দৈর্ঘ্য না বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে করা হয় ৭টি। সে পাইলগুলোর উপরে অংশে ক্যাপ বসানোর পর শক্তিশালী কাঠামো দিয়ে পানির উপরে তৈরি করা হয়েছে পিলার হেড। এই ৭টি পাইলে আলাদা করে সংযুক্ত করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশে আলাদা করে কিছু অংশ বাড়িয়ে তাতে ফুটো তৈরি করা হয়। সেই ফুটো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করালে সেটা মাটির ভিতরে ছড়িয়ে শিকড়ের মতো বাড়তি শক্তি দেয় পাইলগুলোকে। সেতুর ৪২টি পিলারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পারের ২টি পিলার। নদীতে থাকা পিলারগুলোতে যেখানে ৬ থেকে ৭টি করে খুঁটি বসানো হয়েছে, সেখানে এই দুটি পিলারের নিচে বসানো হয়েছে ১৬টি করে। পদ্মা সেতুর কার্যকাল ধরা হয়েছে ১০০ বছর। আন্তর্জাতিক মান বজায় রেখে এমনভাবে কাজ করা হচ্ছে যে এই সময়টায় সেতুর কোথাও কোনো হাত দিতে হবে না। প্রকল্প কর্তৃপক্ষের প্রত্যাশা, সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই সময়ের পরেও আরও অনেক বছর সেবা পাওয়া যাবে দেশের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এই সেতু থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ হচ্ছে। সে খবর জানাতে চট্টগ্রামের দামপাড়ায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীতে আছেন সহকর্মী রোজিনা। রোজি, সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছে রোজির কাছে। রোজি, আপনার কাছে কি তথ্য রয়েছে? জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এই স্লোগান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছেন সরকারি কর্মকর্তা ফোরাম। আর এ কারণেই সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ও ঢাকার বাইরে থেকে বিসিএস এর যে সর্বোচ্চ কর্মকর্তারা আছেন তারা এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন এবং তারা এই সমাবেশে তারা বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননা মানে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হানা। তাই এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোনোভাবেই অবমাননা সহ্য করা হবে না। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন কোনো কর্মকর্তা। তারা বলছেন যে যতই ষড়যন্ত্র করা হোক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এই তাদের যে অপশক্তিরা ষড়যন্ত্র করছেন তাদের সেই অপশক্তিদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল করতে দেওয়া হবে না। তারা এও বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো যাবে না। তার ভাস্কর্য নিয়ে যাতে কোনো প্রকার নৈরাজ্য না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন এবং বিশেষ কর্মকর্তারা গভীর দুঃখ প্রকাশ করেছেন যে
যে জাতির পিতা বাংলাদেশের অমীমাংসিত ইস্যু, জাতির পিতা বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে জাতির পিতা হিসেবে স্বীকৃত, তাই তার অসম্মান কোনোভাবেই আসলে সহ্য করা হবে না বলে তারা হুঁশিয়ারি জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে আজকে মানে মুখর পরিবেশে আজকে এই প্রতিবাদ সমাবেশ চলছে। বিশেষ কর্মকর্তারা তাদের বক্তব্য রাখছেন। তারা জাতির পিতার সম্মান কোনোভাবেই তারা ভুলুণ্ঠিত হতে দেবেন না। তারা জাতির পিতাকে যে সর্বোচ্চ সম্মানের জায়গা, সেই জায়গা থেকে কেউ যাতে তাকে অসম্মান জানাতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন, সবাইকে সতর্ক দৃষ্টি রাখার কথা বলেছেন। আর কর্মকর্তারা এটাও বলেছেন যে বা যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ জাতির পিতার ভাস্কর্যের অবমাননা করার সাহস না পায়। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আজকের এই প্রতিবাদ সমাবেশে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বিশেষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন এই প্রতিবাদ সমাবেশের যে সভাপতি মুখ্য সচিব আহমেদ কায়কাউজ। তাদের মুখ থেকেও আসলে তারাও এই বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সব মিলে বলা যায় যে বিশেষ কর্মকর্তারা অনেক ক্ষোভ জানিয়েছেন। তারা জানিয়েছেন যে একটি মীমাংসিত ইস্যু নিয়ে কোনোভাবেই অপপ্রচার সহ্য করা হবে না। তো এই বিষয়ে আরও খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থ, জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু আজকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামের শিল্পকলায় কিন্তু জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন যৌথভাবে এই ভাস্কর্য প্রতিবাদের বিরুদ্ধে অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিবাদে সবাই কিন্তু আজকে এক জায়গায় এসে মিলিত হয়েছে। সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে পাকিস্তান এর পরাজয় যারা মেনে নিতে পারেনি তাদের সন্তানরাই কিন্তু বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। তারাই কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আজকের যে 5ই ডিসেম্বর যে হামলা চালিয়েছে কুষ্টিয়ায়, সেই হামলাই করছে। তো সেক্ষেত্রে বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি তারাই কিন্তু বারবার বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছে, বাংলাদেশকে অন্ধকারে নিবিষ্ট করতে চেয়েছে। সেক্ষেত্রে এখানে যারা আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেছে তারা এক কথা বলছে, সব সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এক আছেন। যখনই বাংলাদেশের উপর কোনো আঘাত আসবে সবাই একসাথে মিলিতভাবে সেটিকে কিন্তু প্রতিরোধ করা হবে। কিছুক্ষণ আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার এখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এখানে কোনোভাবেই কিন্তু যারা বাংলাদেশের যারা হুমকি, যারা বাংলাদেশের ভাস্কর্য ভাঙচুর করতে চায় বা বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করতে চায় তাদের কঠোর হস্তে কিন্তু দমন করা হবে। 5ই ডিসেম্বর কুষ্টিয়ায় যে হামলাটি হয়েছে ভবিষ্যতে আর এই ধরনের কোনো হামলা হবে না সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং সেক্ষেত্রে এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অংশগ্রহণ করেছেন সবাই একটি কথাই বলছেন, যারা পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেনি, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদের সন্তানরাই কিন্তু আবার বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, আবার বাংলাদেশের উপর তারা আঘাত করতে চায়। সেক্ষেত্রে 5ই ডিসেম্বর কুষ্টিয়ায় যে হামলা হয়েছে ভবিষ্যতে যাতে আর এই ধরনের কোনো কিছু না হয় সেজন্য সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং এক্ষেত্রে আজকে চট্টগ্রামের যে বিচারকরা রয়েছেন 100 জন বিচারক কিন্তু মানববন্ধন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শিল্পকলা একাডেমি থেকে এখানকার সর্বশেষ খবর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রশাসনিক কর্মকর্তারা সমাবেশ করছেন। সেই সমাবেশের খবর আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রোজিনা রোজি। সংবাদে আরও থাকছে, নামে বেনামে ফ্ল্যাট, জমি, বিলাসবহুল গাড়ি কিনেও নেই আয়কর রিটার্নে। দেশে ফাঁকি দেয়া করের পরিমাণ বছরে 1 লাখ কোটি টাকা ছাড়ালেও এনবিআর খাতায় সামান্যই। অবশেষে যুক্তরাষ্ট্রে অনুমোদন মিলল করোনা ভাইরাসের ভ্যাকসিনের। স্থানীয় সময় শুক্রবার ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন। সে অনুযায়ী প্রস্তুত নার্সিংহোম সহ চিকিৎসা কেন্দ্রগুলো কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আরও কার্যকরী ভ্যাকসিনের সরবরাহের লক্ষ্যে এবার যৌথ ট্রায়ালের ঘোষণা দিয়েছে রাশিয়ার স্পুটনিক 5 ও ব্রিটেনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা।
ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিতে এরই মধ্যে ৩ শতাধিক নার্সিংহোম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতি নিচ্ছে অঙ্গরাজ্যগুলোও। শুরুতেই স্বাস্থ্যকর্মী ও সংকটাপন্নদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ভ্যাকসিন উদ্ভাবনকে মেডিকেল মিরাকল বা অলৌকিক ঘটনা হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্য দিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। Proud to say that we have made sure that this vaccine will be free for all Americans. Through our partnership with FedEx and UPS, we have already begun shipping the vaccine to every state and zip code in the country. The first vaccine will be administered in less than 24 hours. চীনের উদ্ভাবিত সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে মিশরে। ৮৬% কার্যকরী এই ভ্যাকসিনের জরুরি প্রয়োজনে অনুমোদন দিয়েছে চীনসহ বেশ কয়েকটি দেশ। নিজেদের উদ্ভাবিত পুনে ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে mRNA ভ্যাকসিনের মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ভারত। এই ধরনের ভ্যাকসিন তুলনামূলক নিরাপদ হওয়ায় ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের মতোই বেশ কার্যকরী হবে বলেও আশা সংশ্লিষ্টদের। এবার যৌথভাবে ট্রায়ালে যাচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন। ভ্যাকসিনের ট্রায়ালে একসঙ্গে কাজ করবেন দুই দেশের বিজ্ঞানীরা। মূলত উভয় ভ্যাকসিনের মিশ্রণে করোনার বিরুদ্ধে আরও কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব কিনা সেটি যাচাই ও পর্যালোচনার জন্যই এই ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। শীতের দাপট বাড়তে শুরু করেছে দেশের উত্তরে। তীব্র কুয়াশার সঙ্গে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা। এর মধ্যেই আগামী সপ্তাহে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেই কিছু কিছু মানুষের জীবনে। ঘরবাড়ি নেই, স্টেশনের খোলা প্ল্যাটফর্ম বা অফিসের বারান্দায় থাকা ছিন্নমূল অপুষ্ট মানুষগুলোর শরীরে এখনই শীত অসহ্য। আপাতত পরনের কাপড়ের সঙ্গে বাড়তি ছেঁড়া কাঁথা, প্লাস্টিকের বস্তা দিয়ে রাত কাটালেও আগামী দিনগুলো নিয়ে বড় দুশ্চিন্তা তাদের। ঠান্ডাতে থাকি না, গাও কাপে, কাপড় নাই, চোপড় নাই, চট বিছি স্টেশনে থাকি। ঠান্ডার দিনে এই কাগজ বিছি থাকা যায়, গা খালি থরথরে কাঁপে। অনেক ঠান্ডা আসি, ঠান্ডার মধ্যে মনে করেন ভালোভাবে আমরা থাকতে পারতেছি না, শীত দিয়ে দেখা যাইতেছে না। সামান্য সামর্থ্য আছে এমন মানুষগুলো ছুটছে শহরের পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে, কিন্তু সেখানেও চড়া দাম। কদিন থেকে প্রচুর শীত, আজকে আর প্রচুর শীতের কারণে আমরা পোশাক কিনতে আসছি এখানে আর কি। জিনিসের দাম অনেক বেশি, 50 টাকা জিনিস 100 টাকা চা। শীতের কাপড় কেনার জন্য আসছি, তবে শীতের কাপড় দেখতেছি অনেক দাম। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব, তাই তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এক সপ্তাহ পর পরিস্থিতি আরও অবনতির কথা জানালো আবহাওয়া অফিস। ভূমধ্যসাগর থেকে সাধারণত কিছু জলীয় বাষ্প আসার কারণেই মূলত যে ঘন কুয়াশাটার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি, এটা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে। সামনের দিনগুলোতে তাপমাত্রা ফল করে ওইভাবেই শীতটা অনেকটা বেড়ে যাবে। প্রতি বছর গরিব মানুষের জন্য সরকারের প্রস্তুতি থাকে, এবারও আছে, কিন্তু এর বিলি বন্টন আগেভাগে না হওয়ায় ছিন্ন মূল্যের দুর্ভোগ বাড়ে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। উত্তরের মতো রাজধানীতেও শীতের প্রকোপের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ে শিশু হাসপাতালে আছেন সহকর্মী মৌসুমী ইসলাম। যাব তার কাছে। মৌসুমী, ইমদাদ, শীতের যে তীব্রতা সেটি কিন্তু ঘন কুয়াশার কারণেই হচ্ছে। রাজধানীতে গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা রয়েছে, সেটাতে কনকনে ঠান্ডা রয়েছে। সেটি আসলে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না বলেই এমনটি হচ্ছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এবং আজকের দিনের কথা যদি বলি, আজকে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল। 12টা থেকে 12টার কিছু আগে, মানে 11টা থেকে 12টার মধ্যে কিন্তু সূর্যের দেখা মিলেছে। এখন কিন্তু আবার সূর্য মিলিয়ে গেছে। তো এরকম অবস্থায় চলছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে ঘন কুয়াশার কারণে এই যে শীতের তীব্রতা সেটি থাকবে এবং 18 তারিখের পরে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে রাজধানী সহ সারা দেশে, এবং ডিসেম্বরের আরেকটি শৈত্যপ্রবাহ আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আমি এই মুহূর্তে শিশু হাসপাতালে আছি। এই শিশু হাসপাতালে কিন্তু এই শীতজনিত কারণে গত কয়েকদিন ধরে এখানে যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 8-10 দিন ধরে, অর্থাৎ গত এক সপ্তাহ ধরে
ধরে কিন্তু এই রোগীদের চাপ বেড়েছে। আগে যেখানে বহির্বিভাগে 100 থেকে 150 রোগী আসতো প্রতিদিন, সেখানে আজকে 300 থেকে 350 রোগীর কথা বলছেন তারা আজকে এসেছে, এবং গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু 300 থেকে 350 রোগী, অর্থাৎ গড়ে 200 রোগী কিন্তু বেশি এই শীতজনিত কারণে এই রোগীর চাপ বেড়েছে। এবং যারা এসেছেন বহির্বিভাগে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অধিকাংশ রোগী কিন্তু আসলে শীতজনিত কারণে, যেমন জ্বর, ঠান্ডা, কাশি এবং ডায়রিয়া সহ এরকম শীতজনিত নানা রোগ নিয়ে কিন্তু এই শিশুরা হাসপাতালে আসছে। এবং চিকিৎসকরা যে পরামর্শটি দিয়েছেন, যেহেতু করোনা মহামারী চলছে, সেই মহামারীতে এই যে শীতজনিত ভাইরাসজনিত যে রোগগুলি, সেগুলো থেকে যেভাবে হোক শিশুকে যেন রক্ষা করা হয়, সেজন্য অভিভাবকদেরকে আরও সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। গরম কাপড় পরিয়ে রাখার কথা বলছেন যে গরম খাবার খাওয়ার কথা, এবং বাইরের খাবার যেন শিশুরা কোনোভাবেই না খায়, সেই কথাটিও কিন্তু বলছেন চিকিৎসকরা। তারা বলছেন যে আগে যেখানে করোনার মধ্যে রোগীর চাপ খুবই কম ছিল, সেখানে শীতজনিত কারণে কিন্তু এই রোগীদের চাপ কিন্তু প্রতিদিনই বাড়ছে। এবং যেটি বলছিলাম যে শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহ থেকে শুরু হবে, সে ব্যাপারেও কিন্তু চিকিৎসকরা বলছেন যে শীতের তীব্রতা যত বাড়বে, শিশুদেরকে যেন আরও সতর্কভাবে রাখা হয় পরিবারের পক্ষ থেকে। পরিবারের প্রত্যেক সদস্য যেন শিশুদেরকে এবং বয়স্কদেরকে, অন্তত শিশু এবং বয়স্কদেরকে এই করোনা এবং এই শীতজনিত যে অসুখ আছে সেগুলো থেকে যেন বাঁচতে পারে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বনের কথা কিন্তু এই শিশু হাসপাতালের চিকিৎসকরা বলছেন। তো সব মিলিয়ে ঢাকা শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী ইসলাম। মৌসুম জুড়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুর্দিন চলছে ভোলার জেলেপল্লীতে। মহাজনের দাদন আর এনজিও ঋণ পরিশোধ নিয়ে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। জীবিকার সন্ধানে কয়েক হাজার জেলে ঢাকা ও চট্টগ্রাম গিয়ে নতুন পেশায় যুক্ত হচ্ছেন। চলতি মৌসুমে সাগরে ব্যাপক ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। মাছ না থাকায় মহাজনরাও নতুন করে দাদন দিতে রাজি হচ্ছেন না। পুরনো দাদন পরিশোধের চাপ আসছে প্রতিনিয়ত, নেই বিকল্প কোনো কর্মসংস্থানও। তাই অনেকে জাল নৌকা রেখে সবজি চাষ ও নির্মাণ শ্রমিকের কাজে নেমে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে নানা সংকটের মুখে পড়েছেন কর্মহীন জেলেরা। মাছ না পাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন মহাজনরাও। কিস্তির থেকে টাকা লইছি, কিস্তির টাকাও পরিশোধ করতে পারি না। আমাদের যে পরিমাণ টাকা ইনভেস্ট করা যায় জেলেদের কাছে, তাতে শতকরা 10% মাছ ঘাটে আসে। কর্মসংকটে থাকা জেলেদেরকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি জেলে সমিতির এই নেতার। বিভিন্ন ব্যাংকের থেকে অল্প সুদে যদি ঋণ দেওয়া হয়, তো জেলেরা পুনরায় এই ব্যবসায় জড়িত হতে পারে। এই অবস্থায় বেকার জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান ও ইলিশ উন্নয়নে প্রকল্প গ্রহণের কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। ইলিশ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প পাস হয়েছে, এর মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। জেলার 1,35,000 নিবন্ধিত জেলের মধ্যে প্রায় 20,000 এই মৌসুমে কর্মসংস্থানের জন্য ঢাকা চট্টগ্রাম স্থানান্তরিত হয়েছেন। সময় সংবাদ, ভোলা। বাংলাদেশে ফাঁকি দেয়া করের পরিমাণ বছরে 1 লাখ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসেবে এই তথ্য উঠে আসলেও এনবিআর এর তদন্ত বলছে পরিমাণ সামান্যই। এছাড়াও বহুজাতিক কোম্পানিগুলো আয় ব্যয়ের হিসেবে গড়মিল দেখিয়ে বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছে। এসব বিষয়ে কর বিভাগের কাছে কোনো পূর্ণাঙ্গ তথ্যই নেই। আর এজন্য কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতির পাশাপাশি সেকেলে কর আদায় ব্যবস্থাকে দুষছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শৌলি। ঢাকার রাস্তায় বিলাসবহুল গাড়ির দাপট এবং সুরম্য ভবন বলে দেয় টাকার পাহাড় গড়েছেন অনেকে। কর ফাঁকি দিয়ে প্রভাবশালীরা নামে বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও সঞ্চয়পত্র কিনলেও অধিকাংশ এসব আয় বা সম্পদ দেখান না আয়কর রিটার্নে। প্রকৃত হিসাব লুকিয়ে আমদানি পণ্যের মূল্য কম দেখিয়ে এবং ট্রান্সফার প্রাইসিং সহ নানাভাবে দেওয়া হচ্ছে রাজস্ব ফাঁকি। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হেডকোয়ার্টারে অনেক টাকা নিয়ে যায়, ট্রান্সফার প্রাইসিং মেকানিজম বলে। তো এইটা আমরা আইন এনেছি, কিন্তু এখনো ধরার কায়দা নেই। তো যার ফলে বিভিন্নভাবে মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। আমরা প্রপার্টি ট্যাক্স আদায় করতে পারি না। ঢাকাতে আপনি দেখেন কিছু লোকের কত বাড়ি গাড়ি আছে। অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি, অদক্ষতা, প্রশাসনিক ও আইনি দুর্বলতার পাশাপাশি অটোমেশন না হওয়ায় জিডিপির প্রায় 10% কর আদায় হচ্ছে না। আমাদের অনাদায়ী পরিমাণ হচ্ছে জিডিপির প্রায় 10% মতো।
অর্থাৎ দ্বিগুণেরও বেশি আমরা কালেক্ট করতে পারতাম যদি আমাদের এই ফাঁকিগুলো আমরা নীতিগতভাবে, প্রশাসনিকভাবে এবং অটোমেশনের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারতাম। কর কর্মকর্তারা বলছেন, সীমিত লোকবল, অপ্রতুল অবকাঠামো সহ নানা সীমাবদ্ধতার মধ্যে রাজস্ব ফাঁকি উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করা হয়। ইনকাম ট্যাক্সের নিজস্ব কোনো পুলিশ সার্ভিস নাই বা এভাবে ইনভেস্টিগেশন করানোর জন্য যে স্পেশাল ট্রেনিং প্রয়োজন হয়, দক্ষতা প্রয়োজন হয়, লোকবল প্রয়োজন হয়, সেটাও নাই। সীমিত লজিস্টিক সাপোর্টের মধ্যে যতখানি সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিবেশী দেশ ভারত ও নেপালে কর জিডিপি অনুপাত যেখানে 16% বেশি, সেখানে বাংলাদেশে এই অনুপাত মাত্র 9%। যুক্তরাজ্য ভিত্তিক অর্থ পাচার বিরোধী সংগঠন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI রিপোর্ট অনুসারে 2006 থেকে 2015 পর্যন্ত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 5,30,000 কোটি টাকা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। শক্তি বাড়াবে গ্রাউটিং প্রযুক্তি। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ঢাকা চট্টগ্রামে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের মানববন্ধন ও সমাবেশ। যে কোনো নৈরাজ্য রুখে দেওয়ার প্রত্যয়। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।